মাসে পুরুষরা এসে বুনতো শস্য বীজ, আর শরৎকালে মেয়েরা কাটতো তার ফসল। তিনি শুনেছিলেন সোকোট্রো দ্বীপের কথা, যেখানে বাসিন্দারা জাদুবিদ্যায় ব্যবহার জানতো খুব বেশি। তারা জানতো কি করে জাদু করতে হয় জলদস্যুকে, কি করে জাদুর হওয়ার বেগে ধ্বংস করা যায় তার জাহাজ, কি করে তাকে দমন করে রাখা যায়, আর কি করেই বা তাকে নিয়ে যাওয়া যায় তাদের দ্বীপে ক্ষতিপূরণ আদায় করার জন্যে। মার্কো অবাক বিস্ময়ে শুনেছিলেন প্রকাণ্ড ও বলশায়ী রুখ পাখির কাহিনী। তারা নাকি নখে করে তুলে নিতে পারত একটা হাতিকে। তিনি শুনেছিলেন যে কুবলাই খান দূত পাঠিয়েছিলেন এই পাখির খবর জানবার জন্যে। ফিরে যাবার সময়ে তারা নিয়ে গিয়েছিল পাখির এক প্রকাণ্ড পালক। জাঞ্জিবারে নাকি থাকতো এক জাতীয় দীর্ঘাকৃতি মানুষ। তাদের একজন যে বোঝা বইতো ভেনিসের 4 জন লাগতো তা বয়ে নিতে, কিন্তু তাদের একজনের খোরাক ছিল 5 জনের আন্দাজ। তিনি শুনেছিলেন জিরাফ আর মানুষের মতো চেহারা বানরের কাহিনী। তিনি জেনেছিলেন নীল নদের কথা। পাক ভারতের জাহাজ গরম মশলা আর ওষুধপত্র নিয়ে যেত আরবের আদন বন্দরে। তাদের জাহাজ বোঝাই মাল ছোট ছোট নৌকায় তুলে লোহিত সাগরে একটি বিশেষ জায়গায় নিয়ে বোঝাই করা হতো উটের পিঠে। 30 দিন জমিনের পথে চলে উটগুলো এসে পৌঁছতো নীল নদের কিনারায়। সেখান থেকে তা ছোট ছোট নৌকায় তুলে নিয়ে যাওয়া হতো কাহেরা ও আলেকজান্দ্রিয়ায়। এটাকে মনে করা হতো একটা এলোমেলো পথ, কিন্তু মার্কো দেখেছিলেন যে পাক ভারত থেকে মিশরে যাবার এটাই ছিল সবচাইতে খাড়ো ও সোজা রাস্তা। আরবের সেরা তেজি ঘোড়া বোঝাই করে আদন ও অন্যান্য বন্দর হয়ে জাহাজগুলো ফিরে আসতো পাক ভারতের উপকূলে। কিন্তু মার্কো তার জাহাজগুলো নিয়ে আরব উপকূল ধরে গেলেন না। তারা এগিয়ে গেলেন ওমান উপসাগরের দিকে এবং গিয়ে অবতরণ করলেন হরমুজ দ্বীপে। দীর্ঘদিন আগে পোলোরা এই দ্বীপে এসে সমুদ্রপথে যেতে চেয়েছিলেন চীনে, কিন্তু সেখানকার জাহাজ তাদের কাছে মনে হয়েছিল বিপজ্জনক। তাই তারা ফিরে ধরেছিলেন জমিনের উপর দিয়ে দীর্ঘ সফরের পথ। এখানেই তারা হয়েছিলেন ভয়ঙ্কর গরমের মুখোমুখি। এবার তারা দেখলেন যে সেখানে শীততাপ নিয়ন্ত্রণের উন্নতি হয়েছে, অথবা মার্কো আগে তা লক্ষ্য করতে পারেননি। প্রত্যেকটি গৃহে বায়ু চলাচলের এমন ব্যবস্থা রয়েছে যে প্রত্যেক তলায় প্রত্যেক কক্ষে এসে প্রবেশ করে প্রয়োজন মতো হাওয়া। মার্কো বলেছেন এ ব্যবস্থা ছাড়া এখানে বাস করাই হতো অসম্ভব। মার্কোর সমুদ্র সফর শেষ হলো। 2 বছর আগে চীন থেকে যে 2000 নরনারী রওনা হয়ে এসেছিল, তাদের মধ্যে 600 লোক মারা গেছে। ইরানি দূতদের মাত্র একজন বেঁচে রয়েছে। শাহজাদি সহ তার সঙ্গী নারীদের মধ্যে একজন ছাড়া আর সবাই বেঁচে আছে। এবং শাহজাদির বহু পরিচারিকা এসে নিরাপদে পৌঁছে গেছে ইরানের উপকূলে। তারা জাহাজ ত্যাগ করে উঠলেন। সামনে রয়েছে ইরান যাত্রী কাফেলার পায়ে চলা পথ। ইরানে গিয়ে তারা শাহজাদিকে পৌঁছে দেবেন রাজদরবারে। কুলে অবতরণ করেই মার্কো খবর পেলেন ইরানরাজ আরগন মারা গেছেন। তার কাছেই তো তার ভাবি রানী শাহজাদিকে পৌঁছে দেওয়ার কথা ছিল মার্কোর। তাকে নিয়ে এখন কি করবেন তারা? আরগনের পুত্র কাসান হবেন তার উত্তরাধিকারী, কিন্তু কাসান তখনও বয়সে খুবই তরুণ। রাজপুত্র বয়স্ক হওয়া পর্যন্ত প্রায় 5 বছরের জন্য দেশের শাসনভার রয়েছে তার চাচা কিয়াকাতুর হাতে। পোলোরা তার কাছে চাইলেন উপদেশ। তিনি শাহজাদিকে নিয়ে যেতে বললেন তরুণ যুবরাজের কাছে। কাসান তখন তাঁবু ফেলে ইরানের পূর্ব সীমান্তে বিরাট লোনা মরুভূমির কাছে। বাইরের হামলার আশঙ্কায় তিনি তখন 60,000 সৈন্যের এক বাহিনী নিয়ে পাহারা দিচ্ছিলেন 2 পর্বতের মাঝখানে এক জরুরি পথ। বহু বছর আগে পোলোরা প্রথম যে সড়ক ধরে এসেছিলেন, সেই পরিচিত সড়ক ধরে তারা রওনা হলেন শাহজাদিকে নিয়ে। ইরানের ভেতর দিয়ে তারা গেলেন সেই মরু সীমান্তে। এখানে তারা দেখা পেলেন রাজপুত্রের। পিতা আর্গনের মতো দীর্ঘকায় অথবা সুদর্শন ছিলেন না তিনি, কিন্তু তিনি তরুণ ও কুবলাই খানের পরিবারে তার জন্ম। শিগগিরই শাহজাদির বিয়ে হলো তার সাথে। পোলোদের 3 জনের কর্তব্য শেষ হয়ে গেছে। দেশের অস্থায়ী শাসক হিসাবে কিয়াকাতো তাদেরকে দিলেন 4টি প্রকাণ্ড স্বর্ণফলক। তার উপর খোদাই করা ছিল তাদের নিরাপদ সফরের হুকুমনামা। তাতে লেখা ছিল কুবলাই খানের নামকে ইজ্জত দিতে হবে যথারীতি, এবং তার দূত হিসাবে 3 পোলোর সাথে করতে হবে সম্মানসূচক আচরণ। তাদের সব ব্যয় বহন করতে হবে এবং তাদের জন্য রক্ষীর ব্যবস্থা করতে হবে। অনেক জায়গায় তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য পাঠানো হয়েছিল 200 ঘোড়সওয়ার। উত্তর দিকের পথ অতিক্রম করার সময়ে তাদের প্রয়োজন ছিল রক্ষী বাহিনীর, কারণ কিয়াকাতো শাসনে অসন্তুষ্ট ছিল দেশের লোক। মার্কো বলেছেন যে ইরানের লোকেরা তাদেরকে অবমাননা বা জুলুম করতে পারত।
অবশ্যই আগেকার রাজার আমলে তারা এরূপ ব্যবহার করতো না। অল্পকালের মধ্যেই পাওয়া গেল এক মর্মান্তিক খবর, কুবলাই খান মারা গেছেন ৭৯ বছর বয়সে। পোলোরা আবার চীনে ফিরে যাবেন বলে তার কাছে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন, আর তাদের সেখানে যাবার প্রয়োজন নেই। মৃত্যু তাদেরকে রেহাই দিয়েছে সে প্রতিশ্রুতি থেকে। তারা অগ্রসর হয়ে গেলেন কৃষ্ণ সাগরের উপকূলে ত্রেবিজন্দে। সেখানে তারা জাহাজ পেলেন পশ্চিম কনস্টান্টিনোপলে যাবার। সেখান থেকে প্রণালীর পথে গেলেন নেগ্রোপন্ট এবং শেষ পর্যন্ত তারা তাদের শান্তির নীড় ভেনিসে পৌঁছলেন নিরাপদে।